অভিনেত্রী ববিতা, ব্যান্ড ওয়ারফেজ শিল্পী ইসলাম উদ্দিন পালাকারের হাতে উঠল 21শে পদক। মরণোত্তর পেলেন আয়ুব বাচ্চু। 25 বছর পর একসাথে অভিনয় করলেন আজিজুল হাকিম, আফসানা মিমি। তুমি এই রোদের মতো, আমি তোমায় মাগছি গো। জাতীয় চলচ্চিত্র পুরস্কার না পাওয়া নিয়ে মুখ খুললেন ঈশ্বর গানের শিল্পী। বললেন, পুরস্কার নয়, মানুষের ভালোবাসাটাই তার কাছে বড়। রিল লাইফ থেকে রিয়েল লাইফের জুটি হলেন বিজয় রশ্মিকা। দর্শক সবাইকে আমন্ত্রণ, শুরু করছি ওয়াকার ফুটওয়্যার প্রেজেন্টস শোবিজ অ্যান্ড স্টাইল 24। দেশ বিদেশের বিনোদনের নানা খবর সাথে নিয়ে আছি আমি শাহরিন জেবিন। কাজের স্বীকৃতি হিসেবে দেশের সর্বোচ্চ দ্বিতীয় বেসামরিক সম্মাননা পেলেন অভিনেত্রী ববিতা, ব্যান্ড ওয়ারফেজ শিল্পী ইসলাম উদ্দিন পালাকার এবং প্রয়াত ব্যান্ড তারকা আয়ুব বাচ্চু সহ সংস্কৃতি অঙ্গনের 11 জন। আজ সকালে তাদের হাতে এই সম্মাননা তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শিল্পীরা অবশ্য 21শে পদক প্রাপ্তির এই আনন্দের উচ্ছ্বাস আগেই প্রকাশ করেছিলেন। 5 দশকের বেশি ক্যারিয়ারে 2026-এ এসে ভূষিত হয়েছেন 21শে পদকে, যে সম্মাননা দেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক জিয়ার হাত থেকে গ্রহণ করেছেন দেশের প্রথম আন্তর্জাতিক অভিনেত্রী ফরিদা আখতার ববিতা। প্রাপ্তির এই মুহূর্তে তার সাথে ছিলেন দুই অভিনেত্রী বোন সুচন্দা ও চম্পা। এর আগেই অবশ্য 21শে পদক প্রাপ্তির উচ্ছ্বাস ভক্তদের সাথে শেয়ার করেন 7 বারের জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয়ী এই জীবন্ত কিংবদন্তি। আমি তো জীবনে দর্শকদের যেমন ভালোবাসা পেয়েছি, তেমন প্রচুর পুরস্কার পেয়েছি, অনেক দেশি বিদেশি অনেক, কিন্তু সব কিছুর ঊর্ধ্বে 21শে পদক। 21শে পদক পেয়ে আমি যে কি খুশি আমি বলে বোঝাতে পারবো না। এবছর মরণোত্তর সম্মাননা দেওয়া হয় রক লিজেন্ড আয়ুব বাচ্চুকে। শিল্পীর হয়ে সম্মাননা গ্রহণ করেন তার স্ত্রী ফেরদৌসী আক্তার চন্দনা। দেশের প্রথম ব্যান্ড দল হিসেবে 21শে পদক গ্রহণ করেন ওয়ারফেজ দল প্রধান মনিরুল আলম টিপু। ইতিহাস গড়ার এই উচ্ছ্বাসও প্রকাশ করেছিলেন দলের সদস্যরা। উই আর লাকি, আমরা বলবো আমরা খুব ভাগ্যবান। এই 21শে পদকের জন্য আমরা একেবারেই প্রস্তুত ছিলাম না। আসলে এটা পাওয়ার পর আমরা আসলেই খুব আনন্দিত, উদ্বেলিত। আর এটা আসলে একটা এই স্বীকৃতিটা পাওয়া পর মনে হচ্ছে যে আসলে এটা আমাদের একার অর্জন না, এটা আমাদের সবার অর্জন। ওটা ব্যান্ড সঙ্গীত জগতের অর্জন, যারা ব্যান্ড প্রেমী আছে, আমাদের দর্শক শ্রোতা ভক্ত আছে, প্রত্যেকের অর্জন এটা। বাট আমাদের দেশে আরও অনেক যোগ্য ব্যান্ড এবং সঙ্গীত শিল্পী আছে, তারাও এই 21শে পদকের যোগ্যতা রাখেন। বৃহস্পতিবার সকাল 11টায় বসে 2026-এর 21শে পদক প্রদানের অনুষ্ঠান, যেখানে সংস্কৃতি অঙ্গন থেকে এবছর ভূষিত হয়েছেন 9 জন বিশিষ্ট ব্যক্তি এবং এক প্রতিষ্ঠান। এ তালিকায় নৃত্যকলায় সম্মানিত হয়েছেন অর্থী আহমেদ, নাট্যকলায় 21শে পদক পেয়েছেন পালাকার ইসলাম উদ্দিন, সাংবাদিকতায় শফিক রেহমান, শিক্ষায় অধ্যাপক মাহবুবুল আলম মজুমদার, চারুকলায় ডক্টর মোহাম্মদ আব্দুস সাত্তার, স্থাপত্যে মেরিনা তাবাসসুম এবং ভাস্কর্যে তেজস হালদার যশ পেয়েছেন ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে 21শে পদক। শাহরিন জেবিন, চ্যানেল 24। 25 বছর পর একসাথে অভিনয় করলেন আজিজুল হাকিম ও আফসানা মিমি। ছোট পর্দার জনপ্রিয় এই দুই তারকাকে দেখা যাবে চরকির অরিজিনাল ফিল্ম মিউতে। গল্পে দুজনেই অভিনয় করেছেন মা বাবার চরিত্রে। না নামের একটি ধারাবাহিক নাটকে 25 বছর আগে সবশেষ একসাথে অভিনয় করেন আজিজুল হাকিম ও আফসানা মিমি, যেটি পরিচালনা করেন কায়সার আহমেদ। এরপর আলাদা কাজ করলেও একসাথে পর্দা ভাগাভাগি করা হয়নি তাদের। যদিও 10 বছর আগে 2016-তে আফসানা মিমির পরিচালনায় অভিনয় করেছিলেন আজিজুল হাকিম। দীর্ঘদিন পর এই দুই তারকা পর্দায় হাজির হচ্ছেন মিউ নামের চরকির অরিজিনাল ফিল্ম নিয়ে, যেটি পরিচালনা করেছেন আতিক জামান। ঘর মানেই শুধু যে মানুষে ভরা তা নয়, সেখানে থাকে ভালোবাসা, অভিমান, দায়বদ্ধতা আর নীরব নির্ভরতার গল্প।
কখনো বা এক নরম রোমশ প্রাণী নীরবে জায়গা করে নেয় পরিবারের হৃদয়ে। ঠিক এমনই এক পারিবারিক গল্পে তৈরি হয়েছে মিউ। গল্পে আজিজুল হাকিম ও আফসানা মিমির সাথে আর অভিনয় করেছেন সাদি আয়মান ও রাকিব হোসেন ইভান। 4 মার্চ রাত 12টায় পিউ দেখা যাবে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে। প্রিয়তমা ছবির ঈশ্বর গানটির ঈর্ষণীয় সাফল্যে অনেকেই ভেবেছিল সিনেমার সবচেয়ে বড় সম্মাননা উঠবে এর শিল্পী রিয়াদের হাতে, কিন্তু বাস্তবে তা হয়নি। এ নিয়ে নাকি আক্ষেপ নেই তার। চ্যানেল 24 এর সাথে একান্ত আলাপচারিতায় রিয়াদ জানান, জাতীয় চলচ্চিত্র পুরস্কারের চেয়ে দর্শকদের ভালোবাসাই তার কাছে বড় সম্মাননা। তুমি এই রোদের মতো, আমি তোমায় মাখছি গো। তুমি এই মেঘের মতো, বৃষ্টির আশায় থাকছি গো। প্রিয়তমা ছবির গান এটি, যে গানে কণ্ঠ দিয়ে রাতারাতি পরিচিতি পেয়েছেন তরুণ শিল্পী রিয়াদ। কতকাল আসবে? 2023 সালে মুক্তি পাওয়া প্রিয়তমা সিনেমায় ব্যবহৃত হয় এই গান। শাকিব খানের কামব্যাক ছবিটির যে গান ছড়িয়েছে শহর থেকে গ্রাম, পাড়া থেকে মহল্লায়। ঈশ্বর শিরোনামের গানটি লিখে যেমন জাতীয় চলচ্চিত্র পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন গীতিকবি সোমেশ্বর অলি, তেমনি সুর ও সঙ্গীতায়োজনের জন্য নির্বাচিত হয়েছেন প্রিন্স মাহমুদ, কিন্তু পাননি শিল্পী। যদিও এ নিয়ে আক্ষেপ নেই বলে জানান রিয়াদ। আমার শুরুটার থেকেই যখন এই গানের মাধ্যমে মানুষের মনকে জয় করতে পেরেছি, এবং সেখানে মানুষের যে এত আবেগ, যে ভালো লাগা আমার এই গানটার প্রতি ছিল, এবং তাদের এই আক্ষেপ আমাকে নিয়ে আমি পুরস্কারটা পাইনি বিধায় এটা দেখে খুবই ভালো লেগেছে। আলাপচারিতায় কথা হয় নতুন গান নিয়ে। শিল্পী জানান, কয়েকদিন আগেই মুক্তি পেয়েছে তার গাওয়া নাটকের একটি গান। প্রকাশের পর যেটি নিয়ে পাচ্ছেন ইতিবাচক সাড়া। এই গানটা আসলে গীতিকার আহমেদ রিজভী এবং সুরকার নাজির মাহমুদ ভাই। তো এই গানটা নিয়ে আসলে নাটকে আমার প্রথম গান, সিনেমার পরে নাটকে প্রথম গান। তো চিন্তা করছিলাম যে আসলে সব প্ল্যাটফর্মে কাজ করব আস্তে আস্তে, যদি ভালো গান হয় কেন করব না, অডিও প্রোডাকশনও কাজ করব এবং নাটক সিনেমা দুটোতেই। নিয়মিত গান গাওয়ার সুযোগ থাকলেও বেছে বেছে কাজ করছেন বলে জানান তরুণ এই শিল্পী। তার ভাষায়, কোয়ান্টিটি নয়, কোয়ালিটি জরুরি। আমার মসজিদ মা, মদিনা মা, জগৎ বাড়ির এক। নাদিম হাসান, চ্যানেল 24, ঢাকা। দর্শক, এবারে 1 মিনিটে জেনে নেব দেশ বিদেশের আলোচিত কিছু খবর। প্রিন্স ছবিতে শাকিব খানের বিপরীতে জ্যোতির্ময়ী কুণ্ডুর পাশাপাশি যুক্ত হলেন কলকাতার আরও এক নায়িকা। গল্পের প্রয়োজনে নেওয়া হয়েছে পিয়ান সরকারকে। এরই মধ্যে শুটিংয়ে অংশ নিয়েছেন তিনি। 5.5 কোটি টাকায় কুমিল্লায় তৈরি হলো নতুন একটি সিনেপ্লেক্স। কুমিল্লার ক্যান্টনমেন্ট গোমতী শপিং সেন্টারের 8 তলায় অবস্থিত, যেখানে আছে 2টি থিয়েটার। আসছে রোজার ঈদ থেকে ছবি প্রদর্শন হবে বলে জানান এর মালিক খোরশেদ আলম খসরু। নতুন করে মুক্তি পাচ্ছে সালমান খানের পুরনো ছবি তেরে নাম। শুক্রবার পিভিআর আইনক্স থিয়েটারে আলোর মুখ দেখবে দর্শক প্রিয়তা পাওয়া রোমান্টিক ঘরানার সিনেমাটি। নিজের জন্মদিনের আয়োজনে হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বলিউডের জনপ্রিয় নির্মাতা সঞ্জয় লীলা বানশালী। যদিও চিকিৎসকদের পক্ষ থেকে জানানো হয়েছে ভয়ের কিছু নেই, তিনি এখন ভালো আছেন। বিশ্বের সাথে তাল মিলিয়ে কাল দেশের সিনেপ্লেক্সে মুক্তি পাচ্ছে হলিউড মুভি স্ক্রিম 7। ভয় আর রহস্যে ভরা আমেরিকান এই সিনেমাটি পরিচালনা করেছেন কেভিন উইলিয়ামস। দর্শক, এবারে রোজা ঘিরে আমাদের নিয়মিত আয়োজন তারকার শৈশবের রোজার গল্প। আজ থাকছে ছোট পর্দার অভিনেত্রী আয়েশা খানের গল্প। ছোটবেলায় অর্ধেক রোজা রাখতেন এই নায়িকা, কিন্তু কেন, সেটি শুনবো আজ তার মুখে। আমার মনে আছে ছোটবেলাতে আমি রোজা রাখতে একটু মানে কষ্ট ফিল করতাম। আমি খুব সহজে রোজা রাখতে চাইতাম না। অনেক দেরিতে এসে আসলে আমি 30টা রোজা রাখা শুরু করি। তো মাঝখানে কয়েকদিন দেখছিলাম ফেসবুকে ঘুরছে অর্ধেক রোজা অর্ধেক রোজা। আই এম দ্যাট পার্সন যে অর্ধেক রোজা রেখেছি, 12টা পর্যন্ত রোজা রেখে দেন মাম্মা আমার ক্ষুধা লেগেছে, মাম্মা আমার পানি পিপাসা পেয়েছে, আচ্ছা পানি খেয়ে ফেল। এটা একটা। আরেকটা রোজা রাখার সিস্টেম ছিল আমার, 1 তারিখে রোজা রাখবো, মানে প্রথম রোজাটা রাখবো, 30 নম্বর রোজাটা রাখবো, 27 নম্বর রোজাটা রাখতে হবে, যেহেতু লাইলাতুল কদর। তো হ্যাঁ, এরকম স্মৃতি আছে আমার। আরও এক তারকা জুটি বাঁধলেন ঘর, মালা বদল করলেন লক্ষ কোটি তরুণ তরুণীর ক্রাশ বিজয় দেবরাকোন্দা ও রশ্মিকা মান্দানা।
দক্ষিণের এই দুই সুপারস্টারের 4 হাত এক হয়েছে আজ। সকালেই ছিল তাদের বিয়ের শুভ মহরত। পর্দার রসায়ন থেকে অবশেষে সব গুঞ্জনকে সত্যি করে 7 পাকে বাঁধা পড়লেন দক্ষিণী সিনেমার জনপ্রিয় জুটি বিজয় দেবারাকোন্ডা ও রাশমিকা মান্দানা। আজ 26শে ফেব্রুয়ারি দুই পরিবারের সম্মতিতে এক শুভ মাহেন্দ্রক্ষণে 4 হাত এক হলো এই তারকা দম্পতির। ঘড়ির কাঁটায় যখন সকাল 8টা, ঠিক সেই শুভ লগ্নেই শুরু হয় বিজয় ও রাশমিকার জীবনের নতুন অধ্যায়। এই বিয়েতে সবচেয়ে বড় আকর্ষণ ছিল দুই দম্পতির নিজ নিজ সংস্কৃতির প্রতি অগাধ শ্রদ্ধা। বিজয়ের আদিশেকরের ধারা মোতাবেক অনুষ্ঠানের প্রথম অংশটি সম্পন্ন হয় তেলেগু রীতিনীতি মেনে। শাস্ত্রীয় মন্ত্র উচ্চারণ আর ঐতিহ্যবাহী আচারের মধ্য দিয়ে সেখানে ফুটে ওঠে অন্ধ্রপ্রদেশের সমৃদ্ধ সংস্কৃতি। তবে আয়োজনে ভিন্নতা আসে অনুষ্ঠানের দ্বিতীয় ভাগে। রাশমিকার জন্মস্থান কুর্গের ঐতিহ্যকে প্রাধান্য দিয়ে আয়োজন করা হয় বিশেষ কোদাব অনুষ্ঠানের। দুই অঞ্চলের ভিন্ন পোশাক, আচার এবং খাবারের এমন অপূর্ব সমন্বয় এই বিয়েকে কেবল একটি তারকা অনুষ্ঠান নয়, বরং সংস্কৃতির এক মিলন মেলায় পরিণত করেছে। কড়া নিরাপত্তার চাদরে মোড়ানো থাকলেও প্রিয় জুটির বিয়ের খবর জানাজানি হতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে বইছে শুভেচ্ছার জোয়ার। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। নারীদের সংগ্রামের গল্পে কাল পশ্চিমবঙ্গের প্রেক্ষাগৃহে নতুন ছবি নিয়ে হাজির হবেন স্বস্তিকা মুখার্জি। সিনেমার নাম প্রমোটার বৌদি। এই ছবিটি পরিচালনা করেছেন শৌর্যা দেব। জানা গেছে আসছে 27 ফেব্রুয়ারি অর্থাৎ এই শুক্রবার প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ছবি প্রমোটার বৌদি। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। এদিকে বলিউডে এই সপ্তাহে মুক্তির অপেক্ষায় আছে ভিন্ন গল্পের দুই ছবি, যার একটি কঙ্গনা সেন শর্মার অ্যাকিউজড আর অন্যটি দ্য কেরালা স্টোরির সিকুয়াল বিয়ন্ড দ্য কেরালা স্টোরি। একটি অভিযোগ আর তাতেই ভেঙে পড়তে পারে বহু বছরের সুনাম, পরিশ্রম আর বিশ্বাস। সন্দেহের ছায়া যখন সত্যের আগে ছুটে আসে, তখন মানুষ নয়, বিচার হয়ে ওঠে জনমতের। এমনই এক মনস্তাত্ত্বিক টানাপোড়েনের গল্প নিয়ে রূপালী পর্দায় আসছেন জনপ্রিয় অভিনেত্রী কনকনা সেন শর্মার নতুন ছবি অ্যাকিউজড। সিনেমাটি পরিচালনা করেছেন অনুভূতি কশ্যপ, যেখানে কনকনা সেন শর্মার সাথে পর্দা ভাগ করতে আরও দেখা গেছে প্রতিভা রত্নাকে। সমাজ কিভাবে তথ্যের আগে গল্প বানিয়ে ফেলে, এই বৃহত্তর প্রশ্ন ছুঁয়ে যায় ছবিটি। শিল্পমহলের পর্যবেক্ষকদের মতে চরিত্রকেন্দ্রিক সাসপেন্স ও কুয়ার নায়িকার কর্মক্ষেত্রের সংকটকে কেন্দ্র করে নির্মিত হওয়ায় এটি নেটফ্লিক্সের 2026 সালের অন্যতম একটি আলাদা প্রজেক্ট। শুক্রবার মুক্তির অপেক্ষায় থাকা আরও একটি সিনেমা বিয়ন্ড দ্য কেরালা স্টোরি, মূলত 2023 সালের সিনেমা দ্য কেরালা স্টোরির সিকুয়ালিটি। ছবিটি পরিচালনা করেছেন কামাখ্যা নারায়ণ সিং। পরিচিত তারকা মুখদের ঝলক নয়, বরং অচেনা মুখের অভিনয়কে সামনে এনে গল্প বলার সাহসী সিদ্ধান্ত নিয়েছেন তিনি। মূল চরিত্রগুলোতে অভিনয় করেছেন নতুন ও অজানা শিল্পীরা, যা ছবির বাস্তবধর্মী আবহকে আরও বিশ্বাসযোগ্য করে তুলবে বলে আশা করা হচ্ছে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। টলিউডের এক আর বলিউডের দুই ছবির বিপরীতে এই সপ্তাহে হলিউডে মুক্তির অপেক্ষায় আছে 5 সিনেমা, যেসব ছবির গল্পে একদিকে যেমন আছে অ্যাকশন, ক্রাইম, থ্রিলার কিংবা কমেডি ড্রামা, তো অন্যদিকে আছে ডকুমেন্টারি বা হরর থ্রিলারের আবহ। হলিউডের বহুল প্রতীক্ষিত হরর মিস্ট্রি মুভি স্ক্রিম 7 অবশেষে কাল প্রেক্ষাগৃহে দেখতে পাবে দর্শক। যে ছবিটি পরিচালনা করেছেন কেভিন উইলিয়ামসন। একই দিন আলোর মুখ দেখবে কমেডি ঘরানার 3 সিনেমা, যার একটি হ্যারি লাইটনের পরিচালিত পিলিয়ন এবং অন্যটি হানানের পরিচালনায় পেগাসাস 3।
শুক্রবার মুক্তির অপেক্ষায় থাকা আরেক মুভি ব্রিং দ্য ল অ্যাকশন ঘরানার এই ছবিটি নির্মাণ করেছেন স্কাউট টেইলর কম্পটন। এদিন মুক্তির অপেক্ষায় থাকা আরেক সিনেমা ড্রিমস, এই ছবিটি পরিচালনা করেছে মিশন ফ্রাঙ্কো। দর্শক, এতক্ষণ ছিলাম বিনোদনের নানা খবরে, এবারে জীবনযাপনের গল্প দেখব, লাইফস্টাইলের কিছু আপডেট। রোজার শুরুতেই অনেকেই সেরে ফেলছেন কেনাকাটা, কিন্তু রাজধানীর নিউ মার্কেট এলাকা ঘুরে দেখা গেল বিগত বছরের চেয়ে তুলনামূলক কম এই বছরের ক্রেতা সমাগম। দোকানিরা যেমন সেই কথাই বলছেন, তেমনি কপালে চিন্তার ভাঁজ লোকসানের অঙ্ক ভেবে। ঈদ উৎসব মানেই নতুন পোশাকের উচ্ছ্বাস, তাই ঈদকে ঘিরে বিভিন্ন মার্কেটের ব্যবসায়ীরা সাজিয়ে তোলেন নতুন কাপড় আর বাহারি ডিজাইনের পোশাকের সমাহারে। রাজধানীর চাঁদনী চকের গজ কাপড়ের দোকানগুলোতে সাধারণত রোজার শুরুর দিক থেকেই থাকে উপচে পড়া ভিড়, কারণ কাপড় কিনে তা দিতে হয় দর্জির কাছে, আর সেজন্য দরকার বাড়তি সময়। তবে অন্যান্য বছরের তুলনায় এবারের চিত্রটা ভিন্ন। দোকানগুলোতে ক্রেতা নেই বললেই চলে। টাকা পয়সা নাই, পুরো মার্কেট অচল হয়ে রয়েছে, পুরো মার্কেটে কোনো বেচা কিনি নাই। আমার মহাজনের চেয়ারের দিক টাকা দেখেন কালো হয়ে রয়েছে, কেন আজকে সারাদিনে 2000 টাকার বেশি বেচা হয়নি, আর এই জায়গায় আমরা বেশি 40-50 টাকা। সব মাল রয়ে গেছে। গতবার যে কাচ্চুপি থাকতো আমরা বিক্রি করতাম 5 থেকে 6 হাজার টাকা গজ বিক্রি করতে পারতাম, এবং মনে করেন যে 3000 টাকা গজ বললো, কাস্টমার মুখ দিয়ে কোনো জবাব আসতেছে না। একই চিত্র লেসের দোকানগুলোতেও। বেশি দামের কারচুপি বা এমব্রয়ডারি লেসের চেয়ে ক্রেতারা এখন ঝুঁকছেন 20 থেকে 40 টাকার সাদা সুতি বা ক্রুশি কাটার লেসের দিকে। তবুও মিলছে না কাঙ্ক্ষিত ক্রেতা। বেচা বিক্রির সময় আমরা দোকানে বসে রয়েছি, কাস্টমার কম। আর আমাদের জিনিসগুলো টেলারের সাথে সম্পর্ক, টেলাররা 20 রমজান পর্যন্ত আমাদের ব্যবসাটা একটু ভালো যাওয়ার কথা, কিন্তু এখনও আমরা কাস্টমার কম, আমরা বসে রয়েছি। ব্যবসা কিছুদিন আগে ভালোই ছিল, আপনার এখন ইদানিং কাস্টমার কম চাপতেছে, হয়তো আমার 10 হাজার পর থেকে একটু বাড়তে পারে, সম্ভাবনা আর কি আছে। আর এখন ইদানিং 1 সপ্তাহ ধরে যাবত একটু কমই চলতেছে। আমাদের লেসে আবার তখন সিজন লাগে না, সবসময় চলে, আর এখন সিজন বাজার এখন কম চলতেছে আর পেশা কিনা একদম খারাপ। ফুটপাতে ব্যবসায়ীরাও রয়েছেন লোকসানের শঙ্কায়। পাইকারি দাম বেড়ে যাওয়ায় পণ্যের খুচরা দামও বেড়েছে, কিন্তু সেই দামের সাথে ক্রেতাদের সমন্বয় হচ্ছে না সামর্থ্যের। অত্যাধিক দাম বেড়ে গেছে। আগে দাম কম ছিল, তাই আমরা বেচতে পারতাম বেশি, লাভ সীমিত হলেও আমাদের সেলটা বেশি হয়, কিন্তু এখনকার বাজারে আমাদের কেনাই বেশি, কস্টিং বেশি, লেবার ভাড়া সব কিছু দিয়ে আমাদের প্রফিট একবারে মার্জিন হয়ে গেছে, সেলও আমাদের কমে গেছে। তবে বিক্রেতাদের আশা, রোজার শেষের দিকটায় বাড়বে বিক্রি কিনি, তাতে কিছুটা হলেও সামলে নেওয়া যাবে লাভ লোকসানের সমীকরণ। মুর্শনৈশী, চ্যানেল 24, ঢাকা। পবিত্রতা আর নতুন নিয়মের মাস রমজান। এই মাসে রোজা রাখতে হয় বলে প্রতিদিনের জীবনে আসে কিছু পরিবর্তন, সাথে নিয়ে আসে কমন কিছু সমস্যা। চলুন দর্শক, জেনে নেই কি সেই সকল সমস্যা আর তার সমাধানের উপায়। রমজান মানেই সংযম আর ভিন্ন এক জীবনযাপন। প্রতিদিনের রুটিনের পরিবর্তনে অনেকেই সম্মুখীন হন কিছু কমন সমস্যার। এই যেমন গলা বুক জ্বলা, বদহজম আর বিকেলে ক্লান্তি, অবসাদে আচ্ছন্নতা। কিভাবে সামলাবেন এসব? দীর্ঘ সময় খালি পেটে থাকার পর ইফতারে ভাজা পোড়া আর অতিরিক্ত মশলাযুক্ত খাবার বাড়ায় অ্যাসিডিটি। তাই ইফতার শুরু হোক খেজুর ও পানি দিয়ে। ভাজা পোড়া কমিয়ে সেদ্ধ, গ্রিল বা হালকা রান্না বেছে নিন। আর সেহরিতে অতিরিক্ত ঝাল ও তেল এড়িয়ে চলুন। রোজায় পানি কম খাওয়ায় বাড়ে কোষ্ঠকাঠিন্য। ইফতার থেকে সেহরি পর্যন্ত অন্তত 8 থেকে 10 গ্লাস পানি পান করুন। ফল, শাকসবজির সাথে পারলে রাখুন লাল আটার রুটি। সেহরি আর ইফতারের পর হালকা হাঁটা ইন্টেস্টাইন রাখবে সচল। ইফতার এবং সেহরিতে দ্রুত ও বেশি খাওয়ার প্রবণতা বদহজমের সবচেয়ে বড় কারণ। অল্প অল্প করে খান, সাথে ভারী খাবার ও কার্বোনেটেড ড্রিঙ্কস পরিহার করুন। সেহরির মেনুতে ডাল, ডিম, সবজি রাখুন, যা শক্তি ধরে রাখতে সাহায্য করে। অতিরিক্ত চা, কফি এড়িয়ে চলুন, কারণ এগুলো শরীর থেকে পানি বের করে দেয়। দিন শেষে সবারই আসে ক্লান্তি ও অবসাদ, ঘুমের সময় কমে যাওয়া এবং রক্তে শর্করার ওঠানামায় এই সমস্যা বাড়ে। রমজানে এমন সমস্যা খুবই কমন।
তাই রুটিন মেনে চলুন সংযমের মাসে আর রোজা রাখুন আরামে। শরীফুল হক, চ্যানেল 24। ইফতার টেবিলে ফলের আইটেম থাকা চাই, হোক তা দেশীয় কিংবা বিদেশি নানা জাতের। বাজার থেকে কলা, পেয়ারা, পেঁপে, কমলা, আপেল, মালটা কিংবা নাশপাতি কিনে এনে খাচ্ছেন নিশ্চিন্তে। তবে তা বিষমুক্ত করেছেন তো? কারণ ফলে যে মিশে থাকে নানা ক্ষতিকর রাসায়নিক কিংবা কীটনাশক, থাকে ধুলো ময়লার সাথে বিষাক্ত নানা উপাদান। এই জন্য যে কোনো ফল কিনে এনেই তা নিয়ম মেনে পরিষ্কার করতে হবে। 5 লিটার পানিতে 1 কাপ ভিনেগার বা লেবুর রস মিশিয়ে নিন। ফলমূল 15 থেকে 20 মিনিট ভিজিয়ে রাখুন, এতে দূর হবে অধিকাংশ ফরমালিন। সাধারণ লবণ পানিও বেশ কার্যকর ক্ষেত্রে। খাবার আগে ফল আধা ঘন্টা ভিজিয়ে রাখুন, তাতে কমবে রাসায়নিক উপাদানের ক্ষতিকর প্রভাব, দূর হবে জীবাণু। 2 টেবিল চামচ বেকিং সোডা ও 1 টেবিল চামচ লেবুর রস 1 কাপ পানিতে মিশিয়ে ফলের ওপর স্প্রে করে ভালোভাবে ধুয়ে নিন। কীটনাশক দূর করার এটিও এক কার্যকরী পদ্ধতি। ফলমূল খাওয়ার আগে অবশ্যই 15 থেকে 20 মিনিট কলের চলন্ত পানিতে ভালো করে ধুয়ে তবেই তা খাবারের জন্য পরিবেশন করুন। জাপানের অন্যতম বহুজাতিক প্রতিষ্ঠান মিৎসুই অ্যান্ড কোম্পানি এবং বাংলাদেশের এসিআই লজিস্টিক্স স্বপ্নর সাথে হয়েছে স্ট্র্যাটেজিক পার্টনারশিপ কন্ট্রাক্ট, যেখানে আইনগত অনুমোদন সাপেক্ষে বৈদেশিক মুদ্রায় নির্ধারিত রূপান্তরযোগ্য ঋণ সুবিধা পাবে এসিআই। এসিআই লজিস্টিক্স হচ্ছে মূলত এসিআই লিমিটেডের একটি সাবসিডিয়ারি প্রতিষ্ঠান, যার অধীনে 835টিরও বেশি আউটলেট নিয়ে বাংলাদেশের সর্ববৃহৎ রিটেল চেইন স্বপ্ন পরিচালিত হয়। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসিআই পিএলসির চেয়ারম্যান এম আনিস উদ্দৌলা, ম্যানেজিং ডিরেক্টর ডক্টর আরিফ দৌলা, এসিআই লজিস্টিক্স লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর সাব্বির হাসান নাসির। এই ছিল আজকের ওয়াকার ফুডওয়্যার প্রেজেন্টস শোবিজ অ্যান্ড স্টাইল 24 এর আয়োজনে। বিনোদন ও লাইফস্টাইলের সব খবর জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। আসছে রবিবার ঠিক একই সময়ে আবারও দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, আর দর্শক অবশ্যই চ্যানেল 24 এর সাথেই থাকুন।